নমস্কার বন্ধুরা, পূজা পদ্ধতি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আমরা আগের ভিডিওতে দৃক সিদ্ধান্ত মতে পূজা নির্ঘণ্ট, দুর্গাপূজার নির্ঘণ্ট 2024-এর আলোচনা করেছিলাম। আর আজকে তার আগের ভিডিওতে আগের ভিডিওতে দৃক সিদ্ধান্ত মতে দুর্গাপুজোর 2024-এর নির্ঘণ্ট আলোচনা করেছিলাম 1431-এর। আর আজকে জাস্ট আগের ভিডিওতে, ঠিক আছে, আমরা দৃক সিদ্ধান্ত ভার্সেস প্রাচীন পঞ্জিকা, ঠিক আছে, দৃক সিদ্ধান্ত পঞ্জিকা ভার্সেস প্রাচীন পঞ্জিকা কোনটা কনভার্ট করা যাবে কিনা এইগুলো নিয়ে আলোচনা করেছিলাম, ঠিক আছে। এবং অনেকে বলছে কনভার্ট করা যাবে না, তার পক্ষে বিপক্ষে বিভিন্ন আলোচনা হয়েছিল। আজকে আমরা দুর্গাপূজাটি 2024-1431-এরই প্রাচীন পঞ্জিকা মতে নির্ঘণ্ট আলোচনা করবো। এটা অনেকে বলেছে আমাকে, তো আমার কাছে ছিল না, তো আমাকে একজন ভাই পাঠালো এটা, তো আমি সেটা আলোচনা করবো। বেনি মাধব শীলের পঞ্জিকা থেকে আমি আলোচনা করছি, ঠিক আছে। প্রাচীন পঞ্জিকা সব জায়গাতে একই, মোটামুটি সব কটা পাবলিশার্সেরই টাইম একই, একটু এদিক ওদিক হতে পারে, বাট একই হবে, ঠিক আছে। আচ্ছা, প্রথমে পূজার নির্ঘণ্টগুলো বলার সাথে সাথে যে কনফিউশনগুলো আসতে পারে সেগুলো আমি চেষ্টা করছি অ্যাজ মাচ অ্যাজ পসিবল নিয়ে আলোচনা করার, ঠিক আছে। একটু মন দিয়ে শুনতে হবে। টাইমগুলো নিয়ে বেশি কিছু বলা, টাইম তো সবার কাছে থাকে, 10 টাকার দোকানে নির্ঘণ্ট কিনতেও পাওয়া যায়, বাট এই কোন টাইমে কী করবো না করবো সেইটা আমি একটুখানি চেষ্টা করছি আমার মতো করে বলার, ঠিক আছে। আচ্ছা, প্রথমেই পঞ্চমী দেখি, একজন নির্ঘণ্ট পাঠিয়েছে, আমার দেখে মাত্রা গরম হয়ে গেল, মহাপঞ্চমী লেখা। ভাই মহাপঞ্চমী, মহাসপ্তমী লিখছিল লোকজন, সেটাই ভুল, মহাষষ্ঠী, আবার এখন মহাপঞ্চমী, কি বলি আর। যাই হোক, শুধুমাত্র পঞ্চমী। সেখানে 8ই অক্টোবর মঙ্গলবার, 21শে আশ্বিন, ঠিক আছে, মঙ্গলবার। সূর্যোদয় কটা হচ্ছে 5টা 34, সূর্যাস্ত 5টা 16। সূর্যোদয় নিয়ে এই দিনকে আমাদের দুর্গাপুজোতে খুব একটা কাজের নেই। সূর্যাস্ত 5টা 16, মাইন্ড ইট। পূর্বাহ্ন 9টা 28 পর্যন্ত, ঠিক আছে, ভালো কথা। পঞ্চমী থাকছে 7টা 9 পর্যন্ত, সকাল 7টা 9, 7:09 AM, ঠিক আছে, 7:09 AM পর্যন্ত পঞ্চমী থাকছে। তারপরে ষষ্ঠী পড়ে যাচ্ছে, অর্থাৎ সারাটা দিনই ষষ্ঠী। কিন্তু এই দিনকে কেন পঞ্চমী বলা হচ্ছে? যেহেতু শুক্লপক্ষের তিথি, সূর্যোদয়ের সময় পঞ্চমী তিথি রয়েছিল এবং সেটা 1 দণ্ডের অধিক সময়কাল ধরে রয়েছে, তাই জন্য আমরা এই দিনকে পঞ্চমী গ্রাহ্য হবে। এই পঞ্চমীতে যদি কারো কোনো পুজো থাকে তাহলে সেক্ষেত্রে সে এই দিনকে, বা পঞ্চমী কৃত্য যদি কিছু থাকে সেটা এই দিনকে হবে। আচ্ছা, সেটা দুর্গাপুজোর আলোচনার বিষয় না। এই দিনকে যেহেতু সারাটা দিন ষষ্ঠী রয়েছে, সায়ংকালেও ষষ্ঠী রয়েছে, এটা আমরা ছোটোবেলা থেকে জানি যে ষষ্ঠী সায়ংকালে বোধন হয়, তাই পঞ্চমীর দিনকেই বোধন হবে। দিনটা আমরা টার্মটা ইউজ করছি পঞ্চমীর দিন, বাট অ্যাকচুয়ালি ষষ্ঠীর সায়ংকালে, ষষ্ঠীর সায়ান্নে বোধন হচ্ছে, ঠিক আছে। যেহেতু ষষ্ঠীর দিন সায়ংকালে সপ্তমী পড়ে যাচ্ছে, কারণ ষষ্ঠী রয়েছে 6টা 32, এই 7টা 32 পর্যন্ত, সকাল 7টা 32 পর্যন্ত, 7:32 AM পর্যন্ত ষষ্ঠী রয়েছে 22শে আশ্বিন, মানে 9 অক্টোবর। তার জন্য সায়ংকালে আমরা একদমই ষষ্ঠী পাচ্ছি না। সেক্ষেত্রে আমরা পূর্ব দিন, যেহেতু সায়ংকাল ষষ্ঠী পাচ্ছে, ষষ্ঠী তিথি যুক্ত সায়ংকাল, তাই জন্য পঞ্চমীর দিন অর্থাৎ 21শে আশ্বিন, 8 অক্টোবর মঙ্গলবার 2024, বাংলায় হচ্ছে 1431, আমরা বোধন করবো মায়ের। জাস্ট বোধন, কল্পারম্ভ কিচ্ছু না। একজন আমাকে বলছিল যে বোধনটা তো কী করে করবো, কল্পারম্ভ পরের দিন করছি, এইখানে করা যাবে, ঠিক আছে। আমরা প্রথম 2 বছর আগে একটা প্লেলিস্ট বানিয়েছিলাম দুর্গাপুজোর প্লেলিস্ট, সেখানে এইগুলো নিয়ে দুর্গাপুজোর প্রাথমিক বিষয় তো অনেক এই ধরনের কথাবার্তা আলোচনা, কেউ যদি চায় ভিডিওটা একটু দেখতে পারে। মানে আমার ভিউজ বাড়ানোর জন্য আমি বলছি না, এটা সত্যি, ওই ভিডিওতে আমি অনেক ইনফরমেশনগুলোকে পয়েন্ট ওয়াইজ আলোচনা করেছিলাম, সেই জন্য বলছি, ঠিক আছে। তো কেউ যদি চায় দুর্গাপুজোর প্লেলিস্টের একদম ফার্স্ট ভিডিও দুর্গাপুজোর প্রাথমিক বিষয়, সেইটা নিয়ে একটুখানি দেখতে পারে ভিডিওটা, ঠিক আছে। একই কথা বারবার আমাকে বলছি, কারণ অনেকে হয়তো ভিডিওগুলো দেখেন বলে জিজ্ঞেস করছে, ঠিক আছে। তো সেগুলো দেখে নিলে একটু কনফিউশন ক্লিয়ার হয়ে যায়। নির্ঘণ্টার ভিডিওতে তো ওই ডিটেলসগুলো নিয়ে আলোচনা করতে পারছি না, যতটা করা সম্ভব আমি করছি। আচ্ছা, নেক্সট হচ্ছে ষষ্ঠী। তাহলে বোধন কটার সময় করবো? সূর্যাস্ত হয়ে যাচ্ছে 5টা 16, তারপর আমরা 5:30 থেকে বা 6টা থেকে বোধন স্টার্ট করে দেবো। অত দেরি করবো না, মোটামুটি 5টা 16 তো 5:30 থেকে 5:45, মানে 5:45 বা 5:45-এর মধ্যে আমরা চেষ্টা করবো বোধন শুরু করে দেওয়া। তারপর 1-1.5 ঘন্টা টাইম যা লাগবে, তো সেটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। কিন্তু সায়ংকালেই যেন হয়, রাত্রি 9টার সময় যেন ওই রাবণস্য পদার্থায় রামস্য অনুগ্রহায়, এটা তো খুব বিচ্ছিরি জিনিসটা হবে। রাত্রি 9টার সময় বোধন অনেক প্যান্ডেলে হয়, আমি দেখেছি, বা প্যান্ডেলে তো কিছু বলার নেই। চেষ্টা করবো মানে একটু টাইমে জিনিসগুলো করা। দুর্গাপুজো দুর্গাপুজো তো নির্ঘণ্টের, তাই উল্টোপাল্টা নির্ঘণ্টের পুজো বা উল্টোপাল্টা সময় পুজো করলে খুব বিচ্ছিরি বাজে দেখতে লাগে। যাই হোক, যে কোনো পুজোই টাইম মেনে করা উচিত। তো 5টা 16-তে আমার সূর্যাস্ত হচ্ছে, তারপর 5:30 বা 5:45 থেকে বোধন শুরু করবো আমরা, ঠিক আছে। নেক্সট হচ্ছে, বা 5টা 16-তে কেউ চাইলে তো 5টা 20 থেকেও আরম্ভ করতে পারে, সায়ংকাল তো থাকছেই আর কি। আচ্ছা, নেক্সট হচ্ছে ষষ্ঠী। যারা ষষ্ঠী আদি কল্পারম্ভ করবে তাদের ক্ষেত্রে এই ষষ্ঠী তিথিটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এইখানে আমি আগের যে কেউ দৃক সিদ্ধান্ততে যে নির্ঘণ্ট আলোচনা করছি, সেখানে কিন্তু আমরা কৃষ্ণা নবমী আদি এগুলো নিয়ে আলোচনা করি, তা আমরা সেগুলো করছি না, ষষ্ঠী আদি থেকেই করছি, ঠিক আছে।
ষষ্ঠী কল্পে কল্পারম্ভে আমার ষষ্ঠী তিথিটা 22শে আশ্বিন 1431, ইংলিশে 9th অক্টোবর 2024, বুধবার, ঠিক আছে, রয়েছে ষষ্ঠী তিথি 7টা 32 পর্যন্ত, সকাল 7টা 32, 7:32 AM। আর আমার সূর্যোদয় হচ্ছে 5টা 35, ঠিক আছে, পূর্বাহ্ন রয়েছে 9টা 28। তাহলে আমার 5টা 35, আমরা 5:30টার সময় পুজো শুরু করে দিতে পারি, কল্পারম্ভের পুজো। বাট যেহেতু কল্পারম্ভে অত টাইম লাগে না, অত ভোর না পুজো শুরু করলেও চলবে, বাট কেউ যদি চায় দেরি করে করতে পারে, যেহেতু চণ্ডীপাঠের ব্যাপার রয়েছে, ষষ্ঠাদি কল্পে ষষ্ঠী দিনে চণ্ডীপাঠ হবে। তো সেক্ষেত্রে আমাদের একটু চেষ্টা করবো যাতে কল্পারম্ভটা হয়ে যাওয়ার পর ওই জায়গাটা দিয়ে তো ক্লিন করে আবার চণ্ডীপাঠ হবে। জেনারেলি আমরা বোধন আগের দিন রাত্রে হয়ে গেছে, কল্পারম্ভের নতুন করে ঘট স্থাপন হচ্ছে, ওইখানেই চণ্ডীপাঠটা হয় বিল্ব বৃক্ষ মূলে। তো সেক্ষেত্রে একটুখানি ওই জায়গাটা, যদি কারোর অন্য পাঠের জায়গা থাকে সেটা ওয়েল অ্যান্ড গুড, বাট উইদাউট মানে পারফর্মিং কল্পারম্ভ তো চণ্ডীপাঠ শুরু করা যাবে না। তাই কল্পারম্ভটা স্টার্ট করে একমাত্র বোধনটা করা যেতে পারে, বাট চণ্ডীপাঠ করা যাবে না কল্পারম্ভ আগে। তো তাও বোধনটা এক্সেপশন, যখন সায়ংকালের এই ঘটনাটা করবে তখন, আদারওয়াইজ নয়। তো যাই হোক, তো কল্পারম্ভটা কমপ্লিট করে তারপর ওই জায়গাটাতেই ওই জায়গাটাতেই চণ্ডীপাঠ হবে। তো সেক্ষেত্রে একটু তাড়াতাড়ি, কারণ চণ্ডীপাঠটা পূর্বাহ্নের মধ্যে শুরু করে দেওয়াটা উচিত একদম। চণ্ডীপাঠের একদম উত্তম সময় হচ্ছে ব্রাহ্ম মুহূর্ত। তাহলে সেক্ষেত্রে আমরা যদি বেলা 12টার সময় একদম রূপাং দেহি জায়াং দেহি খুব বিচ্ছিরি শুনতে লাগে, তো সেক্ষেত্রে অ্যাটলিস্ট পুরোটা নয়, অ্যাটলিস্ট শুরুটা অন্তত চণ্ডীপাঠের শুরু, সাহাবারিণী সূর্যতা নয়, মানে সরঙ্গগুলো নয়, কিন্তু চণ্ডীপাঠের যে সরঙ্গগুলো রয়েছে আমাদের কিলক অর্গলা, ওইগুলো, ওই কিলক বলছি, হ্যাঁ, ওই অর্গলা ফর্গুলা যেগুলো কথা, ওইগুলো কিন্তু, বা চণ্ডী যে ধ্যানগুলো আছে ওইগুলো বাদ দিয়েও মেন যে চণ্ডীটা একটু পূর্বাহ্নের মধ্যে শুরু করলে ভালো হয়। কারণ চণ্ডীর পুজোও আছে ইটসেলফ একটা, না মানে বসেই তো একেবারে সাহাবারিণী সূর্যতানায় শুরু করে দেবো না, পুজো রয়েছে, সরঙ্গ রয়েছে, সংকল্প রয়েছে, অনেক কিছু, সংকল্পটা আলাদা এই ক্ষেত্রে আর হবে না। যাই হোক, তো সেক্ষেত্রে একটু 9টা নাগাদ বা 8:30 নাগাদ যদি কল্পারম্ভের পুজোটা কমপ্লিট হয়ে যায় তাহলে ভালো হয় আর কি। আচ্ছা, তো কল্পারম্ভের জিনিস বললাম। এরপর আর যারা তার আগে কল্পগুলো স্টার্ট করেছে তারা কিন্তু ষষ্ঠীর যে নিত্য পুজোটা, মানে তাদের তো একদম কৃষ্ণনবমী থেকে যদি কেউ স্টার্ট করে বা প্রতিপদ থেকে যদি কেউ স্টার্ট করে, তাদের তো ডেলি একটা করে পুজো হচ্ছে, ডেলি চণ্ডীপাঠও হচ্ছে। তাহলে সেক্ষেত্রে এই 5:30টার সময় তারা পুজো স্টার্ট করতে পারে, 9টা 28-এর মধ্যে কমপ্লিট করতে হবে। আর ষষ্ঠী কিন্তু শেষ হয়ে যাচ্ছে 7টা 25-এ, এটা কিন্তু মাথায় রাখতে হবে, সরি 7টা 32-এ, 7টা 32-এ ষষ্ঠী শেষ হয়ে যাচ্ছে। তাহলে কী করে সম্ভব? 9টা 28 পর্যন্ত বললাম। এখানে আমার সংকল্পটা তো হয়ে যাচ্ছে, সংকল্পটা অবশ্যই চেষ্টা করতে হবে 7টা 32-এর মধ্যে করার। আর তারপর পূর্বাহ্নের মধ্যে আমি চণ্ডীপাঠটা, কারণ 7টা 32-এর মধ্যে যদি কেউ চণ্ডীপাঠ স্টার্ট করতে পারে তাহলে এর থেকে তো উত্তম কিছু হতেই পারে না। এটা তো বেস্ট, একদম বেস্ট কেস কি না, আমি ষষ্ঠীর দিনকে চণ্ডীপাঠ শুরু করছি 7টা 32-এর আগে, এর থেকে তো ভালো কিছু হতেই পারে না। কিন্তু সেটা যদি কেউ অসমর্থ থাকে তাহলে অ্যাটলিস্ট পূর্বাহ্ন, ঠিক আছে, অ্যাটলিস্ট, মানে এটা আমি ওয়ার্স্ট কেস বললাম আর কি, ঠিক আছে। আচ্ছা, তো কিন্তু কল্পারম্ভের যে সংকল্পগুলো এবং কল্পারম্ভের পুজোটা ম্যাক্সিমামটা, মানে দক্ষিণান্ত বাদে মেন যে এটা, সেটা কিন্তু 7টা 32-এর মধ্যে কমপ্লিট করতেই হবে। আচ্ছা, এরপর সায়ংকালে দেবীর আমন্ত্রণ অধিবাস, সূর্যাস্ত কটায় হচ্ছে 5টা 15, 5টা 15-তে সূর্যাস্ত। তাহলে আমরা 5:30 থেকে বা 5:45 থেকে দেবীর আমন্ত্রণ আর অধিবাস, বোধন হয়ে গেছে আগের দিন, তাহলে এই দিনকে শুধুমাত্র আমন্ত্রণ আর অধিবাস হবে, ঠিক আছে। প্রথমে বিল্ববৃক্ষতে হবে, তারপরে বিল্ববৃক্ষপাশী নবপত্রিকা থাকে সেখানে, তারপরে প্রতিমার কাছে অধিবাস হবে, ঠিক আছে। যাদের পাশাপাশি থাকে, মানে অনেক জায়গায় তো জায়গার অভাব থাকে, তো সেখানে মানে মৃন্ময় মূর্তির পাশেই একটা সাইডে বিল্ববৃক্ষ পুঁতে সেখানে আমাদের বোধন আমন্ত্রণ অধিবাস করা হয়। তো সেক্ষেত্রে কিন্তু মানে অধিবাস দুবারই করতে হবে, একদম আমাদের শ্যামাচরণ কবিরাজদের বইতে কিন্তু বলে দিয়েছে অধিবাস দুবার করতে। প্রথমে বিল্ববৃক্ষ মূলে কমপ্লিট করে নিতে হবে নবপত্রিকা, তারপরে পৃথকভাবে গিয়ে মূর্তিতে, মৃন্ময় মূর্তিতে অধিবাস হবে, ঠিক আছে, পৃথক করে হবে। কিন্তু যে মৃন্ময় মূর্তির ক্ষেত্রে পুজো করা দরকার নেই, জাস্ট অধিবাস পাত্রটা, প্রশস্তি পাত্র নিয়ে এসে খালি অধিবাস পাঠটা হবে, মানে সংকল্প বা ওই পুরো যে পুজোটা ওটা কিন্তু শুধুমাত্র ওই কল্পারম্ভের ঘটের ওখানে বোধন বিল্ববৃক্ষ মূলে যেটা করছি আমরা ওইখানটাতেই হবে, ওই যেখানে নবপত্রিকাটা মানে আপাতত টেম্পোরারিলি রাখা রয়েছে সেইখানটাতে, নবপত্রিকা কিন্তু তার আগে সাজিয়ে ফেলতে হবে। আচ্ছা, এরপর ওই ওখানে বোধনটা করে আসার পর আমাদের মৃন্ময় মূর্তির কাছে এসে বোধন করতে, বোধন বলছি, অধিবাস, আমন্ত্রণ অধিবাস করে আসার পর মৃন্ময় মূর্তির কাছে এসে অধিবাস করতে হবে। এবার মৃন্ময় মূর্তির ওখানে আরতিটা টেম্পোরারি, এবং আমাদের বেলুর মাঠে করে, তার একটা স্পেশাল কারণ রয়েছে। তা ওরা সব কিছুই করে না, শুধুমাত্র ঝাড় প্রদীপ আর চামড় দিয়ে করে। তো কেউ চাইলে করতে পারে, ঠিক আছে, একটা আরতি এক্সট্রা করলে কোনো সমস্যা নেই, কিন্তু ম্যান্ডেটারি নয়, ঠিক আছে। কল্পারম্ভের ওইখানটাতে যেখানে করছি ওইখানে আরতি ম্যান্ডেটারি, পূজাঙ্গ আরতি। কিন্তু যেখানে মৃন্ময় মূর্তির কাছে আমরা অধিবাস করছি ওটা শ্যামাচরণ কবিরত্নের, কেউ বলবে যে না আপনি বেলুর মঠের পিডিএফ দেখে বলছেন, না সেটা একদমই নয়। শ্যামাচরণ কবিরত্নের বইতেও লেখা রয়েছে যে মৃন্ময় মূর্তিতে পৃথকভাবে অধিবাস করতে হবে, বাট কেবল অধিবাস, আর কিছু নয়। আচ্ছা, এরপর আমরা চলে আসছি সপ্তমীতে, ঠিক আছে। আবার আমি বলছি মহাসপ্তমী নয়, কিন্তু সপ্তমী।
নির্ঘণ্টে পুজো কমিটিগুলো তো জানে না, একজন পুজো জানে সেও পর্যন্ত মহাসপ্তমী মহাপঞ্চমী বলে পুজো করছে। আমি কি বলবো, এদেরকে কিছু বলার নেই। আবার এই বলার পর হাসছে, এটা একটা হাসার মতো কথা? এইভাবে তো হেসে হেসেই তো লোকে ভুলভাল জিনিসগুলো প্রচার করছে। যাই হোক, 23শে আশ্বিন সপ্তমী, 23শে আশ্বিন 1431, 10th অক্টোবর 2024, বৃহস্পতিবার, সূর্যোদয় 5টা 35, সূর্যাস্ত 5টা 14, 1 মিনিট করে হচ্ছে। পূর্বাহ্ন রয়েছে কিন্তু 9টা 28 পর্যন্তই। সপ্তমী রয়েছে 7টা 25 পর্যন্ত। এইটাতেই প্রবলেম, যে এখানে আমাদের প্রচুর কাজ রয়েছে। সপ্তমী কিন্তু প্রচুর কাজ থাকে, অষ্টমী মহাষ্টমী মহানবমী 3 দিনই প্রচুর পুজো থাকে, প্রচুর অনেক কিছু করার থাকে পুজোতে। এক্ষেত্রে একটা সমস্যা হয়, কারণ আর সপ্তমীর দিন আমাদের কিছুটা পুজো কম আছে, ওই অষ্টশক্তি ওইগুলো পুজোটা কম রয়েছে, বা উগ্রচণ্ডাদি বা তারপর জয়ন্তাদি একাদশ শক্তি এগুলো একটু একটু কম রয়েছে। কিন্তু আবার এদিকে কাজ বেশি রয়েছে, কি প্রবেশে একটা এক্সট্রা টাইম, তারপরে আবার আমাদের নবপত্রিকা স্নানে আবার ঢেলে ঢেলে স্নান, অন্যদিন তো দর্পণ আধারে স্নান হয়, নবপত্রিকা ঢেলে ঢেলে স্নান, নদীতে যাওয়া, শাড়ি পরানো, অনেক টাইম এক্সট্রা যায় এখানে। তারপরে আবার ওই বেদি ধরে চণ্ডীকে চাল শীঘ্রাং চাল শীঘ্রাং মম পূজালয় প্রবেশ, ওই পার্টটা একটুখানি মন্ত্র রয়েছে। তারপর আবার আমাদের প্রাণ প্রতিষ্ঠা চক্ষুদান পৃথকভাবে রয়েছে, এইগুলো কি বা ঘট স্থাপন রয়েছে একটা আলাদা করে, 2টো ঘট স্থাপন, এইগুলো আমাদের আবার অষ্টমী থেকে মহাষ্টমী মহানবমীতে থাকে না। নবঘট যাদের হয় নবঘটটা থাকে, বাট আদার্সগুলো থাকে না। তো সপ্তমীতেও কিন্তু কম কাজ নয়, অনেকটাই কাজ রয়েছে। তো এবার আমার বক্তব্য হচ্ছে 5টা 35-এ সূর্যোদয়, ঠিক আছে। এবার এখানে তোমার ওই সূর্যোদয়ের আগে যে এবারে পুজোয় বসা যাবে এই নিয়ে আলোচনা হয়েছে, আর আমি সেসব কিছু বলছি না। তো এখানে আমরা চেষ্টা করবো 5টা 35-এ সূর্যোদয় হচ্ছে, তো আমরা চেষ্টা করবো 4:30 থেকে পুজোয় বসে যাওয়ার, নাহলে মুশকিল হয়ে যাবে। 4টে থেকে আমরা আমাদের যে নিত্য যে জব টপ ওইগুলো করে, ডেলি তো জব থাকে, যদি কেউ অভিষিক্ত ব্যক্তি হয় তাহলে তার একটা নিত্য ক্রিয়া থাকে, যদি অনভিষিক্ত ব্যক্তি হয় নর্মাল দীক্ষা রয়েছে বা মন্ত্র দীক্ষা রয়েছে, আবার ব্রাহ্মণের ক্ষেত্রে গায়ত্রী দীক্ষা রয়েছে, তাহলে সেইগুলো করতে গিয়ে কিন্তু অনেকটা সময় যাবে। তো মানে প্রথমে গায়ত্রী করে তারপরে নিজের ইষ্টমন্ত্র জপ, আবার অভিষেক থাকলে আবার সেটা তার কিছু ক্রিয়া দিই, সেইগুলোর জন্য কিন্তু 4টে থেকে এগুলো করতে হবে নিত্যক্রিয়ার মধ্যে। নিত্যক্রিয়া না করলে কিন্তু পূজার অধিকার জন্মায় না, তাহলে সেক্ষেত্রে মানে দাঁত মাঝে মাঝে এসে আচমন করে মহাস্নান শুরু করতে, সেটা কিন্তু করলে চলবে না। আবার আরও ইম্পর্টেন্ট, ওই গল্পরম্ভের ঘটেও আবার নিত্য পুজো রয়েছে, সেখানেও অ্যাটলিস্ট 10 মিনিট হলেও টাইম দিতে হবে। তো সেক্ষেত্রে আবার ওখানে সপ্তমীর দিন কিন্তু আবার ছিন্দি ফটফট বলে বিলভোগ শাখা কেটে আবার সেটা নবপত্রিকা অ্যাড করে আবার গঙ্গায় স্নান করিয়ে আবার নিয়ে এসে মণ্ডপের সামনে স্নান করিয়ে তারপর পত্তি প্রবেশ করে সেটা দেবীর বাম পাশে, দেবীর দক্ষিণ পাশে রাখতে হচ্ছে। এখানে প্রচুর টাইম লাগবে। তো সেখানে আমরা চেষ্টা করি পুরো পার্টটা 10 মিনিটে কমপ্লিট করার, ঠিক আছে, পুরোটা টোটালটা একদম। নবপত্রিকা স্নানটা না, নবপত্রিকা স্নান 10 মিনিট হবে, তার আগে পর্যন্ত নবপত্রিকা স্নানের আগে পর্যন্ত 10 মিনিটে কমপ্লিট করতে হবে। নবপত্রিকা স্নান এবারে একত্রে মিশিয়ে হবে, ঠিক আছে, একত্রে মিশিয়ে আত্রি ভারতী গঙ্গা, ঠিক আছে, মহাস্নানের মতো করেই নবপত্রিকা স্নানে যে দ্রব্যগুলো বলছে সেগুলো একত্রে মিশিয়ে আমরা আত্রি ভারতী গঙ্গা বলে স্নান করে, গঙ্গা জল দিয়ে স্নান করে মুছে টুছে ঝটপট শাড়ি পরিয়ে নেবো, ঠিক আছে। দরকার বলে শাড়ি আগের দিন কুচি করে রেখে দেবো, শাড়ি কুচি করে রেখে দেবো। নবপত্রিকায় মেনলি পেঁচাতে হয় বারবার ধরে, কিন্তু ওই 50 মিনিট ধরে সেফটি পিন লাগাচ্ছি, আঁচল ঠিক করছি, ঘোমটা দিচ্ছি, অত টাইম নেই। সংক্ষেপে তাড়াতাড়ি করে দরকার বলে শাড়িটা ডবল ফোল্ড করে সেইভাবে পরাতে হবে। যদি অনেকবার মনে হচ্ছে পেঁচাতে হচ্ছে একটা গোটা শাড়ি, তাহলে সেক্ষেত্রে শাড়িটাকে দুপাট করে সেইভাবে পরাতে পারি। এবার বলবে কোথায় রেফারেন্স দিন, এটা রেফারেন্স নেই, এটা আমি আমার কমন সেন্স থেকে বললাম, আমার ব্রেন হচ্ছে এটা রেফারেন্স, ঠিক আছে। এবার এটাই করতে হবে, এটা না, এটা আমার মনে হলো যেটা করলে একটু টাইম বাঁচতে পারে। আচ্ছা, এবার হচ্ছে সব এইগুলো, তাহলে আমরা 4:30টার সময় যদি এগুলো শুরু করি, আমাদের 4:45টার মধ্যে অন্তত পক্ষে বা 5টার মধ্যে আমাদের পত্তি প্রবেশের পাঠটা করতেই হবে, ঠিক আছে। এখানে তো সংকল্পের আমাদের কোনো ব্যাপার নেই, তাই আমরা সপ্তমী মানে সূর্যাস্তের আগে পর্যন্ত এই পাঠটা। এবার কেউ বলছে যে সূর্যাস্ত না হলে পত্তি প্রবেশ করা যাবে না, তাহলে সেক্ষেত্রে একটু দেরি হয়ে যাবে। সেখানে আমি তাহলে 5টা 35-এ একদম সব রেডি করে রাখতে হবে, 5টা 35 বাজলে আমি প্রবেশ করাচ্ছি, কারণ এখানে আমাদের বলছে 9টা 28-এর মধ্যে পত্তি প্রবেশ করতে, পূর্বাহ্নটার জন্য, সরি 7টা 25-এর মধ্যে পত্তি প্রবেশ করতে বলছে, যেহেতু সপ্তমী রয়েছে বলে। কিন্তু 7টা 25-এর মধ্যে পত্তি প্রবেশ বলছে না, পুরোটাই সপ্তমী বিহিত পুজো পর্যন্ত প্রশস্তা বলছে, ঠিক আছে। পত্তি প্রবেশ তো বটেই, নবপত্রিকা প্রবেশ এবং সপ্তমী মহাস্নান এবং সপ্তমী বিহিত শারদীয়া দুর্গা পূজার যে টোটাল পূজাটা সেটা প্রশস্তা, তাহলে একদম দেবীর টোটাল সপ্তমীর যে পুজো, আবরণ পুজো সব মিলিয়ে সেটা প্রশস্তা 7টা 25-এর মধ্যে। তাহলে এইবার আমার যদি 5টা 35-এ যদি আমি শুরু করি, তাহলে মুশকিল হয়ে যাবে। তাই জন্য বলছি আমি আগে থেকে এই গঙ্গায় যাওয়াটা ওগুলো অনেকের বাড়ির কাছে গঙ্গা নেই, তারা গাড়ি ফাড়ি করে যায়, তাহলে সেক্ষেত্রে 5টা 35-এ এসে যদি সে গাড়ি স্টার্ট দেয় তাহলে অনেক মুশকিল হয়ে যাবে, জীবনে শেষ করতে পারবে না। তাই ওই গঙ্গায় স্নান করাটা তত রঘুনন্দন বলছে আচারাত প্রতিষ্ঠিত পুষ্করিণী বা নদ্যা দিতে গিয়ে স্নান করাতে পারে, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে এগুলো সূর্যোদয়ের সাথে কোনো রিলেশনই নেই, এগুলো আচার, তো এগুলোকে আমাকে আগে সেরে ফেলতে হবে, ঠিক আছে। এগুলো আগে থেকে। এবার কেউ যদি বলে না আমার 7,500 বছর ধরে সূর্যাস্তের পরে গিয়ে সূর্যোদয়ের পরে আমার গঙ্গায় যাচ্ছি, আমরা গাড়ি স্টার্ট দিচ্ছি, তাহলে সেটা সেরকমভাবে করবে, আমার কিছু বলার নেই। কিন্তু জেনারেলি এই গঙ্গায় যাওয়ার ঝামেলাগুলো মিটিয়ে দিয়ে আমাদের স্নানটাও করিয়ে দেবো, আমরা এই মণ্ডপের সামনে এসে স্নানটাও করিয়ে দেবো।
ঠিক আছে, করে শাড়ি টাড়ি পরিয়ে রেডি, সব রেডি করে রাখবো। যদি এরকম কারোর ব্যাপার থাকে যে সূর্যোদয়ের পরে আমরা পত্রী প্রবেশ করাবো, তাহলে সেক্ষেত্রে ওই 5:35 পত্রী প্রবেশ। এবার পত্রী প্রবেশ না করে মহাস্নান, একজন বলছিল, শুনছিলাম যে নবপত্রিকা প্রবেশ একটা পৃথক পাঠ, মহাস্নান একটা পৃথক পাঠ। আমি এগ্রি করছি, বাট কিরকম আজ খাপচারা হয়ে যাবে জিনিসটা। মানে তার বক্তব্য হচ্ছে আমি নবপত্রিকাকে সূর্যোদয়ের পরে প্রবেশ করাবো, কিন্তু আমি মহাস্নানটা স্টার্ট করে দেবো। সেটা কিরকম আধা খাপচারা হয়ে যাবে না জিনিসটা। মানে আমি নবপত্রিকার মাঝ রাস্তায় দাঁড় করিয়ে রেখেছি, আমি আবার গিয়ে মহাস্নান করাচ্ছি, আবার মহাস্নানের পরে আবার এখানে চণ্ডীকে চাল কি মানে হ্যাপাজার্ট হয়ে যাবে পূজা পদ্ধতিটা। তো সেটা কেউ যদি চায়, মানে দেখো এবার এটা আমি কিন্তু রেফারেন্স দিতে পারবো না, সেটা তার ব্যাপার। কোথাও বলা নেই এরকম যে মাঝখানে নবপত্রিকা দাঁড় করিয়ে রেখে মহাস্নান করেছে। তারপর এবার এইগুলো পুরোটাই কমন সেন্স দিয়ে করতে হয়। সব কিছুর আমাকে যদি কেউ বলে রেফারেন্স দিই, কত নম্বর পেজের কত নম্বর পটল হেয়ার স্টাইলে দিতে পারবো না, সরি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে 5:35 এটা কমন সেন্স দিয়ে আমি বলছি। 5:35 যদি কেউ বলে যে স্টার্ট করবো, তাহলে সমস্যা হয়ে যাবে, তাই তার আগে থেকে স্টার্ট করতে হবে, এইটা আমি বলছি। তো 5:35 সূর্যোদয় হচ্ছে, আমরা মেন সপ্তমী পুজো মহাস্নান এই টাইমে শুরু করে দেবো। মহাস্নান এবারে 5 মিনিট টাইম লাগবে, সব মিশিয়ে আত্রি ভারতী গঙ্গা 5 মিনিটও লাগবে না, 2-3 মিনিট লাগবে। তার আগে আমরা ওই দন্তকাষ্ট যেটা, বা ওই চক্ষুমিলিতের জন্য যে আমরা তন্ডুল চূর্ণ দিই, সেইগুলো আলাদা করে দিয়ে মহাস্নান যেই পাটটা থেকে শুরু হচ্ছে, শঙ্খ জল ফল এই জায়গাগুলো, সেই সব দ্রব্যগুলো একসাথে মিশিয়ে মৃত্তিকাস জল সব মিশিয়ে একত্রে আমরা ভিঙ্গারের মধ্যে ঢেলে, ভিঙ্গারের মুখ আবার আটকে যেতে পারে, ভিঙ্গারের মুখটা বড় করে, কেন ভিঙ্গারের মুখ সরু হয়, সেখানে মাটি ফাটি দিলে আবার মুখ জাম হয়ে যেতে পারে। তো সেগুলো বুঝে শুনে আমরা একত্রে মিশিয়ে আত্রি ভারতী গঙ্গা বলে দর্পণে স্নান করি। দর্পণ সঙ্গে সঙ্গে মুছে কাপড় দিয়ে মুছে বিষ লিখে একদম তৎক্ষণাৎ সেটাকে দেবীর বেদিতে রেখে আবার সেখানে সঙ্গে সঙ্গে বসে দরকার পড়লে একটু পেছনে বসে মহাস্নান করবো, কারণ মেন যেখানে পুজো করবো তার যে সামান্য নবদ্রব্যগুলো ওগুলো কিন্তু আগে থেকে রেডি করে রাখতে হবে। অন্যান্যবার কি মহাস্নানের জিনিসপত্র উঠছে, আবার মুছছে, একদম আবার কোষাকুষি রাখছে, ওই অত টাইম দেওয়া যাবে না। এবারে মানে ওই আমি পূজক যে বীজ লিখছে সেই টাইমে কাপড়ে মুড়ে রাখতে রাখতে সঙ্গে সঙ্গে ওখানে পুরো রেডি করে ফেলতে হবে। মাস ভক্ত বলে সব রেডি, পুষ্পপত্র, পঞ্চপুষ্পাঞ্জলির অর্ঘ্য, প্রাণ প্রতিষ্ঠার যে দ্রব্যগুলো হয় সেইটা সব একদম হাতের সামনে A to Z রেডি করে রাখতে হবে, ঠিক আছে। তারপর ধপ করে আমরা মেন পুজোর আসনে বসে পড়বো, দিয়ে সঙ্গে সঙ্গে আচমন বিশ্বচরণ করে সামান্য স্থাপন করে ঘট স্থাপন, দুটো নতুন ঘট রয়েছে, সেই দুটো নতুন মানে গণেশ ঘট আর দেবী ঘট, সেগুলো স্থাপন করে পুজো শুরু করে ফেলতে হবে। ন্যাস সন্ধি পুজোর থেকেও স্পিডে করতে হবে। সন্ধি পুজোর তাও টাইম আছে, এবারে এই সপ্তমী পুজো, অষ্টমী পুজো, নবমী পুজো টাইম নেই, সন্ধি পুজোর থেকেও স্পিডে। আর আমি তো বলেছি সংক্ষিপ্ত পূজা পদ্ধতি নিয়ে প্লেলিস্ট বানাতে, জাস্ট এই আজকের ভিডিওটা গেল, এর পরের ভিডিও থেকে নেক্সট যেদিনকে ভিডিও আপলোড সেদিন থেকে সংক্ষিপ্ত পূজা পদ্ধতি নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। সেখানে বলছে ন্যাস কী করে, শুধুমাত্র মাতৃকা ন্যাস করলে, ওইগুলো আমি ডিটেলসে বলেছি, সরি। তো সামান্য স্থাপন কীভাবে একটু টাইম কমে করা যাবে, তারপরে নৈবেদ্য অর্চনা কীভাবে একটু টাইম বাঁচানো যাবে, এই সব কিছু আমি ডিটেলসে আলোচনা করেছি যতটা সম্ভব। আচ্ছা, তো এবার সপ্তমী পুজো শেষ করতে হবে 7:25-এর মধ্যে। 7:25-এর মধ্যে যদি সপ্তমী পুজো শেষ না হয়, তাহলে সেক্ষেত্রে অ্যাটলিস্ট দেবীর ষোড়শোপচার, ঠিক আছে, একত্রে অর্চনা করবে, একত্রে নিবেদন না করে একটা করে নিবেদন করবো, প্রার্থনা মন্ত্র বলবো না, ঠিক আছে। ওই আসনাং গৃহ্ণাত 4 ভঙ্গি বলবো না, দুর্বাক্ষর সমাযুক্তম বিল্বপত্র তারপর বলবো না, এই স্বর্গা ভগবত দুর্গায় নমঃ, মানে যে মূল মন্ত্রটা বলে, মূল মন্ত্রটা বলছি না, এই স্বর্গা ভগবত দুর্গায় নমঃ, ইদম আচমনীয়ম ভগবত, এইভাবে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপর গণেশ, লক্ষ্মী, সরস্বতী, মানে প্রতিমাস্ত যে দেবদেবতা মহিষাসুর, মহাসিংহ, আমাদের মুশিক এবং ময়ূর, এদের কিন্তু ষোড়শোপচার করা যাবে না, মানে করা যাবে না বলবো না, সরি, না করলেই ভালো, মানে না করলেও চলবে, ঠিক আছে। আর যদি ষোড়শোপচার করতে হয়, তাহলে নিবেদন করে জাস্ট রেখে দিতে হবে, আলাদা আলাদা করে দেওয়া দিলে অনেকটা টাইম চলে যাবে। তো সেক্ষেত্রে দশোপচার করা যাবে এদের সবার, ঠিক আছে। এটা আমি বলছি, এটা রেফারেন্স দেখাতে পারবো, এটা কালিকা পুরাণে বলছি, এটা জানে সবাই, এখন মানে এই শ্লোকটা ভাইরাল হয়ে গেছে। তো সেক্ষেত্রে দশোপচারে করা যাবে, পঞ্চোপচারও করা যাবে। তো অ্যাটলিস্ট দশোপচারে বা পঞ্চোপচারে চাইলে গণেশ, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, ময়ূর, মুশিক, মহিষাসুর, মহাসিংহ, নাগপাশ, এদের যে পূজাগুলো রয়েছে, শিবনারায়ণ, এদেরগুলো আমরা করব দশোপচার বা পঞ্চোপচার, যেরকম সময় থাকবে। পূজক যদি খুব তাড়াতাড়ি পুজো করতে পারে, তাহলে দশোপচারে করাই যায়, কোনো সমস্যা নেই। আবার পূজক যদি খুব তাড়াতাড়ি পুজো করতে অসমর্থ হয়, তাহলে সেক্ষেত্রে পঞ্চোপচার করতে হবে। এগুলো বুঝে শুনে করতে হবে, আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। তারপরে আরও যে পুজোগুলো রয়েছে, বটুক রয়েছে, ভৈরব রয়েছে, ঠিক আছে, দেশবাসিনীর পূজা রয়েছে, তারপরে আমাদের অস্ত্রের পূজা রয়েছে, লোকপালের পূজা রয়েছে, এই যে পূজাগুলো, দেশবাসিনীর পূজা মনে হচ্ছে সপ্তমীতে নেই, যাই হোক হোয়াটএভার, বৃষভের পূজা রয়েছে, গরুরের পূজা রয়েছে, এইগুলো কিন্তু মানে যদি মানে পঞ্চোপচারে করে করতে পারে, করবে একত্রে, ঠিক আছে। অচিতাঙ্গা আদি অষ্টভৈরবে বিহু নামে এইভাবে পুজো করতে হবে। আর আমাদের যদি সেটাও অসমর্থ হয়, তাহলে গন্ধপুষ্প দিয়েও করা যাবে, কেবলমাত্র গন্ধপুষ্প দিয়ে করা যাবে, এটাও কালিকা পুরাণে বলছে। তো সেক্ষেত্রে এইভাবে করে 7:25 কিন্তু এনাফ টাইম। আমরা যদি 5:35-এর মধ্যে 5:35, তো 5:40-এর মধ্যে আমার যদি নবপত্রিকা প্রবেশ হয়ে যায়, তাহলে কিন্তু আমি আরামসে 7:25-এ আমি যে ক্রমটা বললাম এইভাবে ফলো করে আরামসে সপ্তমী পুজো শেষ করা যাবে, একদম হেসে গেলে করা যাবে, ঠিক আছে।
আর তারপর 7টা 25-এর মধ্যে পুষ্পাঞ্জলির ব্যাপার যদি আসি, পুষ্পাঞ্জলি মেন পূজক বা তন্ত্রধারক কেউ ইনভলভ হবেন এর মধ্যে, ঠিক আছে। যারা ভান্ডারী তাদের মধ্যে কাউকে একটা মন্ত্র প্রিন্ট আউট করে দিয়ে দিতে হবে, তারা বসে বসে আয়ুর্দেহী অশ্বদেহী করবে, অসুবিধা নেই। একদিকে পুজো চলছে, প্যারালালি আয়ুর্দেহী অশ্বদেহী হচ্ছে, তারা ফুল দিক, জল দিক, ঝুড়িতে ফুল দিক, যা খুশি করুক সেটা প্যারালালি হচ্ছে, আর এদিকে আমাদের পুজোটা কন্টিনিউস হচ্ছে, ঠিক আছে। অষ্টমীর দিনে এই স্ট্র্যাটেজিটা ফলো করতে হবে, কারণ অনেক প্যান্ডেলে প্রচুর লোক থাকে, তাদের একটা ব্যাচে সম্ভব হয় না, ব্যাচ ভাগ করে দিতে হবে। সেক্ষেত্রে দন্তধারক পূজক যা করছে আলাদা কোনো একজন সে পুষ্পাঞ্জলিটা সে হ্যান্ডেল করবে, ঠিক আছে। আর যদি সেরকম লোকজন না থাকে তাহলে একত্রে পুষ্পাঞ্জলি হবে। অত আয়ুর্বেদিক যশোদিক বলতে হবে একবারে আগে থেকে ফুল জল দিয়ে রেডি, একটা মন্ত্রের একবারে পুষ্পাঞ্জলি হবে। আচ্ছা, তারপরে এই যে 7টা 25-এর মধ্যেই বলছে আমাদের যেটা ব্যাপার থাকে প্রতি প্রবেশের ব্যাপারে, যে বলছে না যে দিয়াত্মক চরলগ্নে চরণ বাংশে, এই যে এগুলো সব 7টা 25-এর মধ্যে, তাই এর মধ্যেই পুরোটা করতে হয়। আমাদের তো নবপঞ্জিকা আরোই হয়ে যাচ্ছে, আগে অসুবিধা নেই। আচ্ছা, দেবীর দোলায় আগমন, ফল মরক, ঠিক আছে। সপ্তমী বিহিত পূজা প্রশস্তা, আর যাদের অর্ধরাত্র বিহিত পুজো হয়, কারণ দেখো আমাদের 7টা 25-এ 23শে আশ্বিন, 7টা 25-এ সপ্তমী শেষ, 7:25 AM সপ্তমী শেষ, তারপরে সারাদিনে অষ্টমী। তাহলে যেই মধ্যরাত্র অষ্টমী তিথি প্রাপ্ত হয় সেদিনকে, যেই দিনকে অর্ধরাত্র বা মধ্যরাত্র মানে পুরো রাত্রিমানের যে হাফ কালটা, তার আগের 24 মিনিট পরের 24 মিনিট সন্ধি পুজোর মতো, এই যে 2 দণ্ডকাল, এইটা যেই দিনকে অষ্টমী তিথি প্রাপ্ত হয় সেই দিনকে অর্ধরাত্র পুজো হয়। তাহলে যাদের অর্ধরাত্র পুজো হয় তারা এই দিনকেই মানে 23 তারিখে 23শে আশ্বিন রাত্রির 11টা 1 থেকে 11টা 49 মানে 49 এর মধ্যে, যে 48 মিনিট, 11টা 1 থেকে 11টা 49 PM, ঠিক আছে, রাত্রি অর্ধরাত্র পুজো পিএমই হবে। তো এইটার মধ্যে 48 মিনিট করবে যাদের হয়। আমাদের এদিকে খুব একটা দেখা যায় না, কারণ বলছি অর্ধরাত্রের সন্ধির মধ্যে যে কোনো একটা করলেই চলবে। যাই হোক, আর সন্ধ্যাবেলায় যেরকম সূর্যাস্তের জাস্ট কিছুক্ষণের মধ্যে কিন্তু সন্ধ্যা আরতি করতে হবে, ঠিক আছে। কারণ আরাত্রিক মানে যেটা রাত্রিকালে কর্তব্য নয়, তাই প্রাদোষের মধ্যে বা সায়ংকাল যেটা বোধনের টাইম নির্ধারণ করা, সূর্যাস্ত হচ্ছে 5টা 14-তে, 5টা 14-র পরে মোটামুটি 5:30টার মধ্যে থেকে 5:45টার মধ্যে সন্ধ্যা আরতি শুরু করতে হবে। মহাষ্টমী খুব ক্রাইসিস, এই দিনকে ক্রিটিক্যাল তিথি পড়েছে। 24শে আশ্বিন 1431 11 অক্টোবর শুক্রবার 2024, সূর্যোদয় হচ্ছে 5টা 35-এ, ঠিক আছে। সূর্যোদয় 5টা 35-এ। এই দিনকে প্রতি প্রবেশের ব্যাপার নেই, এই দিনকে আমরা 4:30 পুজো শুরু করবো, ঠিক আছে। মহাস্নান ফহাস্নান সব একত্রে আত্রিক ভারত, এখানে ছোটো করে একটা নবদ্বীপা স্নান হবে, ছোটো করে মহাস্নান হবে, ওই একই আত্রিক ভারতী গঙ্গা। তারপরে আমরা চলে আসবো মণ্ডপে, মানে মণ্ডপেই তো হচ্ছে জিনিসটা, মণ্ডপে মহাস্নান করার পর মেন যে পুজোর আসন ওখানে বসে আমরা প্রথম থেকে শুরু করব। সেখানে যদি কারোর জ্ঞানন্দিকেশ্বর মতে পুরানো, তাহলে সেক্ষেত্রে নবঘট প্রতিষ্ঠা নবঘট স্থাপন করে নেবো তাড়াতাড়ি করে। তারপরে মেন যে পূজা সেখানে সংক্ষেপে নিয়ে আসলে সেগুলো নিয়ে পরে আলোচনা করবো, করে গুরু গণেশ আদি পঞ্চদেবতা বানেশ্বর থাকলে তার পূজা এইগুলো পর্যন্ত করে সামান্য কাণ্ডটা করে নেবো, মোটামুটি 20-25 মিনিটের মধ্যে সামান্য কাণ্ড হয়ে যাবে। তার মানে 4:30টায় যদি পুজো শুরু করি তাহলে 5টার মধ্যে নবদ্বীপা স্নান আর মহাস্নান হয়ে গেল। তো 5টাতে আমি কিন্তু বসতে পারছি আসনে, মেন পুজোর আসনে। এইবার এখানে একটা সমস্যা, যারা মহাস্নানের সংকল্প করে, মহাস্নানের অনেকে সংকল্প করে, মহাস্নানের সংকল্প তো বলছে শিব, আমরা দুর্গোৎসব তত্ত্বে আলোচনা করেছিলাম, সপ্ত জন্মকৃত পাপ নাশ হয়। এই মহাস্নানে 3 দিন মহাস্নানে 3টে ফল লাভ হয়, মাকে 3 দিন মহাস্নান করলে 3টে পৃথক ফল লাভের কথা বলছে শাস্ত্রে, দুর্গোৎসব তত্ত্বে সেটা বলা হয়েছে, আমিও আলোচনা করেছিলাম। সেই যারা সংকল্প করে তারা আবার সূর্যোদয় না হলে সংকল্প করতে পারবে না, এটা একটা সমস্যা। কিন্তু অনেকেই সংকল্প করছে না বেলুড় মঠের ফলো করে, তো তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা নেই, ঠিক আছে। তাই বলে যারা এতদিন সংকল্প করেছে দুম করে সংকল্প বাদ দিয়ে দেবে এটা একদম নয়, কিন্তু যারা সংকল্প এতদিন করে সংকল্প করতে হবে তাদের 5টা 35-ই একদম সংকল্পটা করে তারপর যা করতে হবে। আর আদারওয়াইজ যদি সংকল্পের ব্যাপার না থাকে তাহলে সেক্ষেত্রে ওই আমি যেটা বললাম 4:30 পৌনে 5টা থেকে শুরু করে আরামসে 5টার মধ্যে দুটো মানে একটা নবপঞ্জিকা আসন একটা মহাস্নান হয়ে গেল। তারপর 5টা থেকে আমরা মেন পুজোর আসনে বসে সেখানে তো পৃথক সংকল্পের কোনো ব্যাপার নেই। যারা মহাষ্টমী আদি কল্প করবে বা কেবলমাত্র মহাষ্টমী কল্প করবে তারা 5টা 35-এর পর কল্প আরম্ভ করবে। আর 6টা 48-এর মধ্যে 6টা 48 পর্যন্ত পুজো অষ্টমী রয়েছে, কিন্তু 6টা 24-এর মধ্যে পুরো অষ্টমী পুজো কমপ্লিট করতে হবে। অবশ্য কেবলমাত্র মহাষ্টমী কল্পে বা কেবলমাত্র মহাষ্টমী কল্পে সন্ধি পুজো নেই, তাদের ওই সন্ধি পুজোর তাড়াহুড়োটাও নেই, তারা 6টা 48 মানে 24 মিনিট টাইম তারা এক্সট্রা পাচ্ছে পুজো করার জন্য, ঠিক আছে। এরকম ক্রাইসিসে 24 মিনিটও অনেক। আচ্ছা, তো যারা কন্টিনিউ পুজো করছে তাদের জন্য বলছি যে ওই 5টার মধ্যে থেকে মেন পুজো শুরু করে আমাদের 6টা 6:30 না, সরি মাত্র ভুল হয়ে গেল, 6টা 24 থেকে হচ্ছে আমাদের সন্ধি পুজো শুরু। যদি 6টার মধ্যে
মোটামুটি 6টা 15 বা 6টা 15 হলে 6টা 10-এর মধ্যে আমাদের পুরো অষ্টমীর মহাষ্টমীর পুরো পুজো কমপ্লিট করতে হবে। যা যা পুজো রয়েছে আবরণ থেকে শুরু করে যা যা রয়েছে, দেশবাসিনী, উগ্রচণ্ডাদি, জয়ন্তিয়াদি, বটুক, ভৈরব, ক্ষেত্রপাল, আমাদের সর্বায়ুধারিণী, তারপরে আলাদা আলাদা অস্ত্রের পূজা, তারপরে সর্বাধার রূপ পূজা, কীটাদি, প্রত্যাঙ্গাদি, ভূষণে নমঃ সেগুলো, তারপরে মানে সর্বায়ুধারিণী দুর্গা, ওই আবরণধারী গীতাঙ্গী প্রত্যাঙ্গাদি যে ধারণ সেটা, এই সমস্ত পুজো কিন্তু আমাদের শেষ করে ফেলতে হবে 6টা 10-এ, 6-10 AM এর মধ্যে পুরোটা কমপ্লিট করতে হবে। ঠিক আছে, তাহলে বুঝতেই পারছি যে কীরকম তারা রয়েছে। তাহলে এইভাবে আমরা টাইম ম্যানেজমেন্ট করে নেবো, আগে থেকে লিখে রাখবো, দরকার বলে বইতেই একটু একটু করে লিখে রাখবো যে এই এতটা করতে হবে 5টা 10-এর মধ্যে, এতটা করতে হবে 5টা 15-এর মধ্যে, বইতেই লিখে রাখবো। সামনে ঘড়ি থাকবে, ম্যাচ করে করে করবো, অসুবিধা হবে না খুব একটা। বা স্টিকি নোট লাগিয়ে রাখতে পারি, বইয়ের মধ্যে স্টিকি নোট লাগিয়ে টাইম লিখে রাখতে পারি যে এইটা 5টা 10-এর মধ্যে করার কথা, এইটা 5টা 7-এর মধ্যে করার কথা, এইটা 6টার মধ্যে করার কথা। এইভাবে স্টিকি নোট লাগিয়ে রাখলে আমাদের একটু রিমাইন্ডার হবে, সামনে ঘড়ি থাকবে, তাদের করে হয়ে যাবে জিনিসটা, আর ভালো ম্যানেজমেন্ট করতে পারবো আমরা স্টেপ বাই স্টেপ। আচ্ছা, এরপর 6টা 24-এ সন্ধি পুজো শুরু। তো সন্ধি পুজো নিয়ে আমার কিছু বলেনি, 6টা 24 থেকে সন্ধি পুজো শুরু, 7টা 12 পর্যন্ত সন্ধি পুজো হবে। আর যেহেতু 6টা 24 6টা 48 পর্যন্ত অষ্টমী দণ্ড, তাই অষ্টমী দণ্ডের পরে বলিদানের কথা বলা হচ্ছে। 6টা 48 গতে বলিদান, ঠিক আছে, 6টা 48-এর পর বলিদান হবে। আচ্ছা, 7টা 12-র মধ্যে সন্ধি পূজা সমাপন হয়ে গেল। বীরাষ্টমী ফিরাষ্টমী যা রয়েছে। সন্ধি পুজো 7টা 12-র পর শেষ হলে আমাদের পূর্বাহ্ন রয়েছে 9টা 28 পর্যন্ত, ঠিক আছে। কারো যদি কুমারী পুজোর ব্যাপার থাকে তাহলে সে কিন্তু এই সন্ধি পুজোর পরে করবে, ঠিক আছে। সন্ধি পুজোর পরে এই 7টা 12 থেকে 7:30, এই 18 মিনিটের মধ্যে কুমারী পুজো করতে হবে, ঠিক আছে। সেখানেও সংক্ষেপে ন্যাস করে, সংক্ষেপে সব কিছু করে, সংক্ষেপে একটা সামান্য স্থাপন করে, একদম অতি সংক্ষেপে ষোড়শগুলো একত্রে নিবেদন করে জাস্ট একটুখানি তাড়াতাড়ি করে দিয়ে দিতে হবে মাকে, কুমারীকে। তারপর কুমারীর যে সরঙ্গ সেগুলো একদম সংক্ষেপে গন্ধপুষ্প দিয়ে পুজো করে, দক্ষিণান্ত করে তাড়াতাড়ি করে 7:30টার মধ্যে কুমারী পুজো শেষ করে ফেলতে হবে। তারপর 7:30টা থেকে আমরা মহানবমী পুজো শুরু করব এই দিনেই। এবার কেউ কেউ বলবে না, বেনি মাধবের পঞ্জিকায় লেখা রয়েছে সন্ধি পুজো আলাদা, অষ্টমী আলাদা, দশমীর দিন লেখা রয়েছে মহানবমী ও দশমী। আমি আসছি, একটু ওয়েট করুন, বলছি। ঠিক কথাই, হেডিংয়ে মহানবমী আর দশমী একত্রে লেখা আছে, বাট মহানবমীর পুজো 23 তারিখই হবে, ঠিক আছে, 24 তারিখই হবে, 11 অক্টোবর, শুক্রবারই কিন্তু, মানে যেদিনকে মহাষ্টমী পুজো করছি, তারপর সন্ধি পুজো হচ্ছে, তারপর কুমারী পুজো হচ্ছে, তারপর মহানবমী পুজো হবে। তাহলে পূজকের কিন্তু বিশাল হেক্টিক হয়ে যাবে। তাই পূজাকে আমি আগে এই পরের ভিডিওগুলোতে বলেছি যে সংক্ষিপ্ত পূজার যে প্লে লিস্টটা, সেখানে বলেছি যে একটু পূজককে কিন্তু একটুখানি মানে আদর যত্ন করতে হবে, কারণ এই এত হেক্টিক পূজকের শরীর খারাপ হয়ে গেলে কিন্তু পুরো পুজো মুশকিল হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে পূজককে আগের দিন রাত্রিবেলা তাড়াতাড়ি ঘুমানো, ঠিক আছে, রাত্রির অবধি না জাগিয়ে রাখা, তারপরে তোমার সকালবেলায় তাড়াতাড়ি তুলে তাকে তাড়াতাড়ি করে রেডি করে দেওয়া। তারপরে গরমে যাতে সমস্যা নেই, দুর্গাপুরে একটু বাজে ওয়েদার চলছে খুব, তাহলে একটু পূজারির পেছনে পাখা বা কুলারের ব্যবস্থা করা। যদি এসি হয় ভালো কথা, এসি সব জায়গায় খোলামেলা জায়গাতে এসি লাগানো সম্ভব না। তাহলে কেন এসির কথাটা কেন বলছি, কারণ দুর্গাপুজোতে লোকে প্রচুর টাকা খরচা করে এইদিক ওদিক, সেক্ষেত্রে একটা এসি লাগানো এমন কিছু ব্যাপার না, এখন সব প্যান্ডেলে এসি লাগানো থাকে। তো সেক্ষেত্রে পূজকের কাজটা যদি একটা এসি থাকে বা একটা কুলার অ্যাটলিস্ট যদি থাকে, বা তারও অভাবে যদি একটা পাখা অ্যাটলিস্ট থাকে, তাহলে একটু সুবিধা হয়। কারণ গরমে ঘেমে নিয়ে পুজো করতে খুব ঘাম মুছতেই 5 মিনিট চলে যায়, তো সেক্ষেত্রে ওয়েস্ট হবে টাইম। নিজের সুবিধার্থে অন্তত এটুকু করা যেতে পারে। তারপর একটুখানি ওআরএস গ্লুকোজ যদি রাখা যায়, এই যে মহাষ্টমী পুজো শেষ হলো 6টা 10-এ, তারপর পূজাকে একটু গিয়ে বিশ্রাম নিয়ে নিল, বিশ্রাম বললে খাটে শুয়ে পড়লো, বালিশ নিয়ে, সেটা বলছি, একটু চেয়ারে বসলো, পাখা তলায় একটু গ্লুকোজ খেলো, একটু ওআরএস খেলো, ঠিক আছে। তারপরে এসে আবার পুনরায় হাত মুখ দিয়ে আচমন করে আবার সন্ধি পুজোতে বসলো। আবার সন্ধি পুজোর পরে যে আমাদের কুমারী পুজো, তার মাঝখানে একটু 2 মিনিটে 3 মিনিটে ব্রেক দেওয়া গেল, সেখানে আবার পূজারীকে একটুখানি ওআরএস খাওয়ানো যেতে পারে। আবার কুমারী পুজোর পর যে মহানবমী পুজো শুরু করবো, সেখানে আবার 5 মিনিটের একটা ব্রেক দিয়ে আবার একটু গ্লুকোজ বা ওআরএস টাইপের খাওয়ানো যেতে পারে, ঠিক আছে। শাস্ত্রে বলছে যে এগুলো তো ওষুধের মতো ওআরএসটা, তো এটা খাওয়া যেতে পারে। সলিড ফুড যদি কিছু নাও খায়, অনেকে তো ধূম্রপান করে, ধূম্রটাও তো যদি খেতে পারে, লিকুইডও খেতে পারে। তো সেক্ষেত্রে পুজোর সময় মানে অ্যাটলিস্ট যে পুজো করছে তার ধূম্রপানটা একটু অ্যাভয়েড করাটাই ভালো। তো এবার যেটা বলছি, আমি এরকমও দেখেছি ওইগুলো চেবায় না, ওই কী বলে ওগুলোকে, আরে লাল ছুতু বেরোয়, যেখানে সেখানে থুতু ফেলে লোকজন, ওইগুলো, ওই তেরাঙ্গা, তারপরে তুলসী কিসব হয়, মুসাফির, রজনীগন্ধা, এইগুলো দেখি লোকজন আম করে চেবাচ্ছে, আং নামো এইভাবে পুজো করছে, আর মুখ থেকে নারায়ণ শিলার উপরে এক গাদা মুসাফিরের থুতি বেরোয়, এরকম আমি নিজের চোখে দেখেছি। তো পূজককেও কিন্তু একটুখানি মানে পূজককে তো কনসার্ন থাকতে হবে, একটু ঠিকঠাক পুজোর মতো করে পুজো করতে হবে, ঠিক আছে। এক মুখ লাল থুতু নিয়ে পুজো করলে চলবে না। আর নেশা টেশা থেকে তো বিরত থাকতে হবে। পুজোর যে বলছে যে পুজোর প্রতি হবে যজমান এবং পূজক, নট অনলি যজমান বা নট অনলি পূজক, দুজনকেই
যে কোনো পুজোর ক্ষেত্রে, নট অনলি দুর্গা পুজো, বলছি পুজোর 1 মাস আগে থেকে দেবীর স্মরণ মরণ এবং সাত্ত্বিক জীবনযাপন করতে হবে এবং পুজোর পূর্ব দিনগুলোতে সংযম করতে হবে। সংযম বলতে ভবিষ্যান্ন, ঠিক আছে, নেশা ফেশা থেকে তো দূরই থাকার কথা, একটু মায়ের জপ ধ্যান বেশি করে করা, মায়ের সত্য ফত্য পাঠ করা, মানে মায়ের যেন হৃদয় সবসময় থাকে, ঠিক আছে এটা। আর উল্টোপাল্টা কাজ থেকে বিরত থাকা, চেঁচামেচি না করা, একটু স্বরলিপিগুলোকে কন্ট্রোল করা, হট করে রেগে যাচ্ছে অনেকে থাকে তো একটুখানি রাগটাকে কন্ট্রোল করে, এগুলো কিন্তু খুব দরকার। এগুলো যেরকম শাস্ত্রে বলছে এটা প্র্যাকটিক্যাল, মানে পুজোর সময় প্রচুর লোকজন কাজ করছে, এবার আমার মাথা গরম হয়ে গেলো তাদেরকে উল্টোপাল্টা বলে দিলাম, মানে তারাও তো খাটাখাটনি করছে, আমি একটা 19-20 হয়েছে বলে তার উপর রাগ দেখিয়ে দিলাম, সেটাও ঠিক না। তো রাগ ফাগ কন্ট্রোল করা বা একটুখানি সংযম করা। সংযম মানে শুধু ঘি ভাত খেলাম তাতে হবে না, সংযম বলতে সবটাই। ভবিষ্যান্ন খাবারটাকেও বলছে সংযম, ওটা একটা সংযমের পার্ট, প্লাস আরও যে আনুষঙ্গিক পেরিফেরাল যে ব্যাপারগুলো রয়েছে, স্বরলিপি কন্ট্রোল করা, ঠিক আছে, সেগুলো মন থেকে কন্ট্রোল করতে হবে। তো আর 1 মাস ধরে আমরা ভবিষ্যান্ন খাওয়ার ব্যাপার নয়, 1 মাস ধরে একটুখানি সংযম করতে হবে। কীরকম, সেটা ভবিষ্যান্নর মতো নয়, সেখানে খাওয়া দাওয়া যা খুশি করা যাবে, অনেকেই খাওয়া দাওয়া ইয়ে করে, তো সেটা আমি বলছি না, কিন্তু অ্যাটলিস্ট একটুখানি মানে রাগ আমি একদিন হঠাৎ করে মনে হলো কালকে আমি রাগ করবো না, তো হয় না, এটা একটা প্র্যাকটিস, এটা সহজাত ব্যাপার। তো আমি হঠাৎ করে আজকে রাগ করবো না, আমি চুপচাপ বসে আছি, ওরকমভাবে পারবে না, রাগ হলে অটোমেটিক রাগ বেরিয়ে যেত। 1 মাস ধরে একটু রাগ কন্ট্রোল করা, ঠিক আছে, নেশাজাত দ্রব্য থেকে একটু দূরে থাকা, একটুখানি মায়ের জপ ধ্যান বেশি করে করা, যে নট অনলি দুর্গা পুজো, যে কোনো শাস্ত্রে বলছে যে, এটা আমি রেফারেন্স দেখাতে পারি, এটা আমার মন করার কথা না, কিন্তু আমি এটা আমাদের কোন বইতে একটা ছিল, আমি পড়েছি, আমি শিওর পড়েছি, কিন্তু এক্স্যাক্টলি মনে পড়ছে না। ওইখানে বলছে যে 1 মাস যাবৎ দেবীর স্মরণ মরণ জপে নিয়োজিত থাকতে হবে, এরকম বলা যায়। তারপরে বলছি যদি 1 মাস অসমর্থ হয় তাহলে অ্যাটলিস্ট 1 পক্ষকাল, 15 দিন বা 15টা তিথি। তারপরে বলছে সেটাও না হলে 1 সপ্তাহ, সেটাও না হলে অন্ততপক্ষে পুজোর আগের দিন তো করতেই হবে। তো আমরা 1 মাস ধরে চেষ্টা করি করার, ঠিক আছে। তো সেক্ষেত্রে এই যেটা বলছিলাম, যেটা বলতে এত কথা বলা হলে, পূজককে কিন্তু অনেকগুলো কাজ রয়েছে, তো সেই দিনকে একটু পূজককে সাবধানে করতে, পূজক এবং তন্ত্রধারককে এক নাগারে সেই 4:30 থেকে কাউ করে চেঁচিয়ে যাচ্ছে, তো ওর গলার একটুখানি শুকিয়ে টুকে যাবে, তাকেও একটুখানি যত্ন করতে হবে। তো সেক্ষেত্রে এগুলো দেখতে হবে আর কি, এগুলো কিন্তু কেউ দেখে না, আর এগুলো পূজা পদ্ধতিতে কোথাও লেখাও থাকে না, কিন্তু এগুলো কিন্তু ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে। আচ্ছা, আর পূজককে ওআরএস খাওয়ানোর থেকেও বেশি ইম্পর্টেন্ট পূজার জিনিসপত্রগুলো হাতের কাছে যেন পরপর থাকে। পূজক গালে হাত দিয়ে বসে আছে, এদিকে মাস ভক্ত বলে রেখে নিই, মধুকর করে নিই, ঠিক আছে, খুব সমস্যা হয়ে যাবে। তো এইগুলো যেন না হয়, পূজার জোগাড় যেন সব কিছু পূজককে হাতে হাতে দেয়। এবার পূজক যদি হাতের সামনে জিনিস না পায়, পূজক দেরি করে পুজো তিথির মধ্যে পূজা শেষ করতে পারবে না, সোজা হিসেব, কিচ্ছু করার নেই। আর মানে পাড়ার পুজোগুলোতে তো, মানে প্যান্ডেলের পুজোগুলোতে তো বেশিরভাগ, অনেকে এখন দেখছি সুন্দর করে করছে, বেশিরভাগ জায়গাতে দেখি, আমার একদমই বাড়ির সামনে তুই কি যে মানে 1-2টো পূজক সেই জোগাড় করছে, সেই ফল কাটছে, সেই নৈবেদ্য হয়তো অন্য কেউ সাজিয়ে দেয়, মানে সে দশকর্মার বস্তা এনে বসিয়ে দিয়েছে। এবার মহাষ্টমীর দিন সকালবেলা বস্তা থেকে হাত রাখছে, কোথায় তুলো, কোথায় কর্পূর, কোথায় হোমের কাঠ, কোথায় মধুবর্গের বাটি। সেই মধুবর্গের বাটিগুলো তো বাঁধিয়ে রাখার মতো মিউজিয়ামে, দশকর্মার দোকান যেগুলো পাওয়া যায় আর কি, ওই মধুবর্গের মাপ বলে দেওয়া আছে, ওই মাপে মধুবর্গ দিতে হবে। তো যাই হোক, ওইগুলো এই পুজোকে যদি বস্তা থেকে খুঁজে করতে হয়, তাহলে টাইমে পুজো শেষ করতে হবে না। মানে অনেক জায়গাতে দেখেছি পুরো দশকর্মার বস্তায় সাদা সাদা থলেগুলো দশকর্মা থেকে দেয়, ওই বস্তা শুদ্ধ প্যান্ডেলের পাশে বসানো, ওই থেকে হাতে পুজো করছে, তাহলে হয় কোনোদিনও সম্ভব না এটা। আচ্ছা, তো এবার মহানবমীর পুজো যেটা বলছিলাম, 7টা 12 7:30, যদি কারোর কুমারী পুজো থাকে তাহলে 7:30 থেকে মহানবমীর পুজো শুরু করবে। যদি কারোর কুমারী পুজো না থাকে তাহলে সেই 7টা 12 থেকেই বা 2-3 মিনিটের পর 7টা 15 থেকে কুমারী পুজো, মহানবমীর পুজো শুরু করবে। সেখানে আবার পৃথক করে সামান্য অর্ঘ্য স্থাপন, বিশেষ অর্ঘ্য স্থাপন, পুরো জায়গাটা ক্লিন করে নতুন করে আসন শুদ্ধি, নতুন করে মহাস্নান 1 সেট, নবপত্রিকা স্নান আর একবার, দর্পণাধারে, সব কিন্তু আলাদা করে হবে, ঠিক আছে, সবটাই আলাদা করে হবে। তাহলে যারা জোগাড় করছে তাদেরকে 2 সেট মহাস্নান, 2 সেট নবপত্রিকা স্নান সাজাতে হবে, ষোড়শোপচার 2 করে সেট সাজাতে হবে, একটা মহাষ্টমীর জন্য, একটা মহানবমীর জন্য, বাসনও এক্সট্রা লাগে। তো সেগুলো একটু আগে থেকে ভাবনা চিন্তা করে দেখে শুনে করতে হবে, ঠিক আছে। বাসনের অভাব থাকলে এখানে কলা পাতা, শাল পাতা এগুলো ইউজ করা যেতে পারে, মাটির থালা ইউজ করা যেতে পারে। এই 1 বছরের জন্য আমি 100টা থালা কিনে ফেললাম, সেটাও তো প্র্যাকটিক্যাল না, তো বুঝে শুনে করতে হবে, এগুলো আমার নির্ঘণ্টের মধ্যে আলোচনার বিষয় না। এইবার প্রবলেম হচ্ছে যে, প্রবলেম নয়, কনফিউশন হচ্ছে যে নবমীর দিন তো মহানবমীর দিন, মানে অষ্টমীর দিন মহানবমীর পুজো হয়ে গেল, হোম দক্ষিণান্ত, এইটা একটা কনফিউশন, আমি বলছি সেটাতে আসছি। এই যে মহানবমীর দিনকেই, যেটা যে পুজোটা করছি আমি 24 তারিখ, মানে ফ্রাইডে, এই দিনকেই কিন্তু হোম হয়ে যাবে এবং দক্ষিণান্ত হয়ে যাবে। কিন্তু পরের দিন মহানবমী, সূর্যোদয়ের সময় মহানবমী রয়েছে, শুক্লপক্ষের তিথি, সূর্যোদয় গ্রাহ্য হবে, তাহলে পরের দিন 25 তারিখ অ্যাকচুয়ালি মহানবমী, কিন্তু নয়। আমাদের রঘুনন্দন বলছে যে এই নবমী কতক্ষণ রয়েছে দেখো, মহানবমী রয়েছে, সূর্যোদয় হচ্ছে 5:36, আর মহানবমী রয়েছে 5:44, মানে 8 মিনিট, 8 মিনিট মহানবমী রয়েছে। তাহলে 8 মিনিট মহানবমী থাকলে এই দিনকে মহানবমী গ্রাহ্য হবে না, গ্রাহ্য হবে আগের দিন।
মিনিমাম একটা টাইম থাকতে হবে, কারণ এই 8 মিনিটে কিচ্ছু করা সম্ভব না। তাই জন্য মহানবমী হবে কিন্তু আগের দিন, মানে অষ্টমীর দিন, মহাষ্টমীর দিনই হবে, ঠিক আছে? তাই ওই দিনকেই হোম হবে, ওই দিনকেই দক্ষিণ আনতে হবে। আমাকে একজন জিজ্ঞেস করছিল ওই দিনকেই হবে, 24 তারিখে হবে, ঠিক আছে? এইবার 25 তারিখে একটা অধিক নবমীর পুজো হবে, সেটাতে আমি আসছি, পরে আসছি, লেখা রয়েছে অধিক পুজো, আমি সেটাতে আসছি। আচ্ছা, মহাষ্টমীর দিনই সন্ধ্যাবেলা সন্ধ্যারতি যেরকম হবে, আর আমাদের রাত্রিরে যে মায়ের ভোগ টোক হয় সেগুলো হবে, মাকে নারায়ণ সেবা থাকে তার আলাদা সেবা টেবা, যেগুলো ডেলি রুটিনের মধ্যে হবে সেগুলো হবে। আচ্ছা, এবার 25 আশ্বিন 1431, 12ই অক্টোবর 2024 শনিবার। সূর্যোদয় হচ্ছে 5টা 36-এ, আর সূর্যাস্ত হচ্ছে 5টা 12-তে, পূর্বাহ্ন 9টা 28 পর্যন্ত আছে। আর অদ্ভুতভাবে মহানবমী রয়েছে 5টা 44 পর্যন্ত। তাহলে এই দিনকে অ্যাকচুয়ালি মহানবমী, কিন্তু 8 মিনিট রয়েছে বলে এই তিথিটা গ্রাহ্য নয়। দেখো, মহাষ্টমী রয়েছিল কিন্তু 6টা 48 পর্যন্ত, অনেকটা টাইম রয়েছে, 1 দণ্ডের বেশি রয়েছে, 2 দণ্ডের বেশি রয়েছে। তাহলে ওই দিনকে কিন্তু মহাষ্টমী গ্রাহ্য, কিন্তু এই দিনকে 25 আশ্বিন মহানবমী রয়েছে মাত্র 8 মিনিট। তাই এই দিনকে আমরা টার্ম ইউজ করছি মহানবমী এই দিনকে, বাট এই দিনকে মহানবমী তিথি যে বিহিত পুজো সেটা হবে না। এবার যেহেতু এই দিনকে একটা মহানবমী রয়ে গেছে, তাই এই দিনকে একটা মায়ের অধিক পুজো হবে। কীরকম? 8 মিনিটে কী করতে পারি? বড় জোর একটা মায়ের পঞ্চপ্রচার বা দশপ্রচার, ঠিক আছে? এর থেকে বেশি সম্ভব নয়। 8 মিনিটে কী বা হবে সংক্ষেপে? তার এই আবার একটু পুজো, সূর্যাস্তের আগে, সূর্যোদয়ের আগে একটু পুজোয় বসে সামান্য কাণ্ড, গণেশ আদি পঞ্চদেবতা পুজো, গুরু গণেশ্বর এগুলো করে সংক্ষেপে ন্যাস ট্যাস করে, এগুলো এমনিই কল্পারম্ভ বোধন ঘটে করতে হবে, সেগুলো করবো একবার। আবার মেন যে মণ্ডপে আসবো সেখানে এসে আবার করবো, করে সংক্ষেপে মায়ের একটা ধ্যান করে সংক্ষেপে পুজো করবো। 8 মিনিটে যেটুকু পসিবল, তার জন্য একটা নৈবেদ্য রূপে সারি, এইটুকুই। এর থেকে বেশি কিন্তু কিছু করা সম্ভব না। দক্ষিণান্ত আবার হয়ে গেছে, এবার বলছি দক্ষিণান্ত হয়ে গেছে, এখন আবার কিসের পুজো? এইটা একটা অধিক পুজো, 2 দিন যেরকম মহানবমী থাকলে 2 দিন পুজো হয়, সেরকম টাইপের পুজো আর কি। হ্যাঁ, এবার এখানে আমরা বৃহৎ আকারে করতে পারছি না, কারণ তিথিটা খুব সংক্ষেপে রয়েছে 8 মিনিট। তাই এখানে দেবীর একটা দশপ্রচার ম্যাক্সিমাম করা যেতে পারে, তাও সেখানে বিশেষ আর স্থাপন টাপন সেটা বুঝে শুনে করবে পুজো, সেখানে আমার কিছু সাজেশন নেই, যতটা পারবে করবে, 8 মিনিটে যেটুকু সম্ভব হয়, ঠিক আছে? সেখানে পঞ্চপ্রচারও চাইলে করা যাবে, কিন্তু একটা দেবীর একটা ছোটো পুজো করতে হবে, অধিক পুজো, যেহেতু তিথিটা রয়েছে, তিথিটার সম্মান দিয়ে 8 মিনিটটাকে সম্মান দিয়ে একটা দেবীর পুজো। এরপর 5টা 44-এর পর আমরা কিন্তু দশমী বিহিত পূজা শুরু করব। এখানে তো কিছুই তাড়াহুড়ো নেই, সংক্ষেপে পুজো, দশপ্রচার পুজো, দেবীর আবরণদের গন্ধপুষ্পে পুজো। তাহলে এইখানে খুবই সংক্ষেপে পুজো হবে, দধিকর্মা নৈবেদ্য দেওয়া হবে, নির্মাল্যবাসিনীর পুজো হবে, উচ্ছিষ্ট চণ্ডালিনীর পুজো হবে, স্মার্ত মতে যেটুকু হওয়ার কথা, তন্ত্রোক্ত মতে উচ্ছিষ্ট চণ্ডালিনীর পুজো নয় অবশ্যই, স্মার্ত মতে যেটুকু হওয়ার, সেইগুলো করার পর দর্পণ বিসর্জন হবে। ওই দর্পণ বিসর্জনটা বলছে 9টা 28-এর মধ্যে করতে, নাহলে সমস্যা। 9টা 28-এর মধ্যে, কিন্তু বারবেলা পড়ে যাচ্ছে, তার জন্য বলছে 7টা 3-এর মধ্যে দর্পণ বিসর্জন প্রশস্তা, 7টা 3-এর মধ্যে। কারণ হচ্ছে বারবেলার মধ্যে দর্পণ বিসর্জন করা যাবে না। অত্রকৃত্যে কালবেলা অনুরোধে নিরবকাশে না বহু সম্মত। তাহলে এক্ষেত্রে বলছে যে প্রাচীন পঞ্জিকা মতে কেউ বারবেলা কালবেলাটাকে ফলো করে না, কিন্তু দৃঢ় সিদ্ধান্তে করতেই হবে, ঠিক আছে? আর যদি কেউ বারবেলা কালবেলাটা অ্যাভয়েড করে, সে আগে আমি একটা বারবেলা কালবেলা নিয়ে ভিডিও বানিয়েছি, ওখানে বলেছিলাম বারবেলা কালবেলা শুভ কাজ করা হয়। ওই দর্পণ বিসর্জনটাও এটাকে যদি অ্যাভয়েড করতে চাই, তাহলে সেক্ষেত্রে 7টা 3-এর মধ্যে দর্পণ বিসর্জন করতে হবে, টোটাল দশমী পুজোর সময় যা টাইম আছে হয়ে যাওয়া উচিত। 5টা 44 তো, মানে 6টা থেকে যদি শুরু করি, 6টা না 5টা 44-এ যদি পুজো শুরু করি, তাহলে 7টা 3-এ একটু তাড়াতাড়ি করতে হবে, ঠিক আছে? একটু তাড়াতাড়ি করলে হয়ে যায়। আচ্ছা, আর দেবীর গমন হচ্ছে ঘটকে, ঠিক আছে? ফল ছত্রভঙ্গ। এবারে গমন আর আগমন দুটোই খুব ভালো ফল নয়, একদমই বাজে ফল, আগমন গমন দুটোই। তা কী আর করা যাবে, মায়ের কৃপা, মায়ের কাছে ভালো করে প্রার্থনা করতে হবে যে সারাটা বছর যাতে ভালোভাবে কাটে আমাদের এইভাবে। আর যাদের অপরাজিতা পুজো রয়েছে তাদের সেই দশমী পুজোর কুলাচারে যাদের রয়েছে, ঠিক আছে? অনেকে তো এখন নতুন নতুন কুলাচার বানাচ্ছে, ওই অমুক ভিডিওতে ওদের বাড়িতে কুলাচারে ওই অপরাজিতা করছে, আমি একটা হাতে অপরাজিতা ডাল বেঁধে অপরাজিতা করছি, এইগুলো ঠিক নয় নতুন নতুন করে, কারণ একটা এক্সট্রা অপরাজিতা পুজো করলে ক্ষতি কিছুই হবে না, কিন্তু ওই কুলাচার টার্মটা তাহলে ইউজ করা সম্ভব না। এটা বলতে পারে যে আমার ইচ্ছে হয়েছে আমি অপরাজিতা পুজো করছি, নট অনলি অপরাজিতা পুজো, এটা আমি একটা এক্সাম্পল দিলাম। আচ্ছা, তো ঠিক আছে, চলো আজকে ভিডিওটা মোটামুটি অনেকটা বড় হয়ে গেছে, আর বেশি টেনে সেই ইলাস্টিকের মতো ভিডিও বানিয়ে লাভ নেই। তো আমাদের বলেছিলাম যে 2টো পঞ্জিকার মধ্যে নির্ঘণ্ট বানিয়ে দিয়েছি, 2টোর পঞ্জিকার মধ্যে যে শিফটিংয়ের ব্যাপার একটা চলছিল সেটা নিয়েও ভিডিও বানিয়েছি আগের ভিডিও। এরপরের ভিডিও থেকে আমরা সংক্ষিপ্ত পূজার যে ক্রম সেটা নিয়ে আলোচনা করবো। তিথি সংক্ষিপ্ত কয়েক বছর পরপরই হয়, তো এটা কাজে লাগতে পারে। নমস্কার, আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।